নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুমে সবাইকে স্বাগত। আমি শম্পা চক্রবর্তী, প্রধান শিক্ষিকা, টাকি হাউস গভর্নমেন্ট স্পন্সর্ড গার্লস হাই স্কুল। আজকে আমি নবম শ্রেণীর জীবনবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় চ্যাপ্টার জীবন সংগঠনের স্তর কোষ থেকে আলোচনা করব। আজকে দ্বিতীয় পর্ব। কোষ অঙ্গাণু কোষের মধ্যে বিভিন্ন কাজের জন্য নির্ধারিত। পূর্ববর্তী পর্বে আমি প্লাস্টিড সম্পর্কে বলেছিলাম। আজকে এন্ডোপ্লাজমীয় রেটিকুলাম বা এন্ডোপ্লাজমীয় জালিকা সম্পর্কে কিছু আলোচনা করছি। এই স্লাইডটি ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে ডান দিকে ছবিটিতে একটি চ্যাপ্টা জালিকাকার বস্তু। এই চ্যাপ্টা জালিকাকার বস্তুটি সাইটোপ্লাজমে অবস্থান করে। সাইটোপ্লাজমের মধ্যে থাকে বলে একে বলা হয় এন্ডোপ্লাজমিক, এবং জালিকাকার গঠন বলে একে বলা হয় রেটিকুলাম বা জালিকা। সাইটোপ্লাজমের মধ্যে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম নলাকার অংশ যুক্ত হয়েই এন্ডোপ্লাজমিক জালিকা তৈরি করেছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই প্রকারের হয়। প্রথম প্রকারটি হলো ছোট্ট ছোট্ট দানাকৃতি রাইবোজোম সংযুক্ত হয়ে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই অংশে কোনো রাইবোজোম নেই, তাই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এই অংশে বলা হয় স্মুথ বা মসৃণ। এর গঠন হলো একক পর্দা দিয়ে বেষ্টিত। তিনটি পৃথক আকৃতির গঠন আছে, যেমন প্রথম হচ্ছে সিস্টার্নি, যেগুলো একটু চ্যাপ্টা চ্যাপ্টা নলাকার। কিছু আছে গোল, সেগুলো পরবর্তী ক্ষেত্রে এখান থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে এর ভেতরে তৈরি হওয়া যে জৈব অণু তাকে বহন করে, তার নাম হচ্ছে ভেসিকল। আর সরু দণ্ডাকৃতি অংশ থাকে যেগুলোকে বলা হয় টিবিউল। প্রথমে আমরা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর গঠন আলোচনা করছি। আমরা নিউক্লিওলাস যখন আলোচনা করেছিলাম তখন নিউক্লিওলাসের মধ্যে রাইবোজোমের উৎপত্তি সম্পর্কে আলোচনা করেছিলাম। নিউক্লিওলাসের যে ছিদ্র, সেই ছিদ্র পথে রাইবোজোম সাইটোপ্লাজমে চলে আসে এবং এসে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপরে সজ্জিত হয়ে যায়। এখানে যে প্রোটিন সে তৈরি করে তা কোষের বাইরে যেখানে যেখানে প্রোটিনের প্রয়োজন তার চাহিদা মেটায়। কিন্তু রাইবোজোমের শুধু এটাই কাজ নয়, এছাড়াও যখন আমরা রাইবোজোম সম্পর্কে পড়ব তখন জানতে পারবো যে মুক্ত অবস্থাতেও কিন্তু রাইবোজোম প্রোটিন উৎপন্ন করে। এখন এন্ডোপ্লাজমীয় জালিকার যে কাজ, সেই কাজ তার গঠনের সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন উৎপন্ন করা, এন্ডোপ্লাজমীয় রেটিকুলাম তাই প্রোটিন উৎপন্ন করতে এবং প্রোটিনকে মডিফাই করতে অর্থাৎ রূপান্তরিত করতেও কিন্তু সাহায্য করে। কোষের প্রয়োজন অনুযায়ী প্রোটিনের আকার এবং আকৃতি পরিবর্তন করার প্রয়োজন হয়। এই সব কাজটুকুই কিন্তু হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এ প্রোটিন সংশ্লেষে সাহায্য করে না ঠিকই, কিন্তু এ লিপিড সংশ্লেষে সাহায্য করে এবং স্টেরয়েড হরমোন তৈরিতেও সাহায্য করে। সাইটোপ্লাজমের মধ্যে জালিকাকার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকার জন্য কোষের একটি শক্তপোক্ত অস্তিত্ব বা আকৃতি বজায় থাকে। ফলে আমরা বলতে পারি এন্ডোপ্লাজমীয় জালিকা কোষকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। আমরা এরপর চলে যাব পরবর্তী কোষ অঙ্গাণুতে, যার নাম হলো গলগি বডি। গলগি বডির আবিষ্কর্তা ছিলেন
বিজ্ঞানী ক্যামিলিও গলগি, তার নাম অনুযায়ী এই কোষ অঙ্গাণুকে বলা হয় গলগি অ্যাপারেটাস বা গলগি বডি। গলগি বডির অবস্থান হলো নিউক্লিয়াসের একেবারে কাছে, ঘন সন্নিবিষ্ট অবস্থায় নলাকার যে সমস্ত অংশ নিয়ে গঠিত এবং তা জৈব পদার্থ ক্ষরণে সাহায্য করে। এই কাজটা পরবর্তী ক্ষেত্রে আমরা আবার বলবো, আগে গঠনটা ভালো করে দেখে নিই। এই স্লাইডে দেখতে পাচ্ছি আমরা যে গলগি বস্তুর সিস ফেস অর্থাৎ এটা হলো রিসিভিং এন্ড, অর্থাৎ এই অংশ দিয়ে নিউক্লিয়াস থেকে যে অণুগুলো বের হচ্ছে তা গলগি বডি এই প্রান্ত দিয়ে গ্রহণ করে। এটাকে বলে গলগি বডির রিসিভিং পার্ট। এদিকে দেখা যাচ্ছে ট্রান্সফেস মানে এদিকটা সে পরিবহন করে, অর্থাৎ যে কোষীয় বস্তুগুলো বিভিন্ন কোষ অঙ্গাণুতে তৈরি হয়েছে তা গলগি বডিতে এই অংশে প্রবেশ করে। গলগি বডি সেগুলিকে প্রয়োজন মাফিক ছোট করে বা বড় করে কোষের প্রয়োজন অনুযায়ী তাকে তৈরি করে এই ভেতর দিয়ে তাকে তৈরি করতে করতে এসে এই ট্রান্সফেস যেটা এই দিক দিয়ে তাকে যেখানে সে ব্যবহৃত হবে সেই জায়গায় ট্রান্সপোর্ট করে বা পরিবহন করতে সাহায্য করে। গঠনটি আর একটু ভালো করে লক্ষ্য করে নিই আমরা। সিস্টার্নি চ্যাপ্টা থলির মতো অংশ, ভেসিকল যেগুলো ছোট্ট ছোট্ট গোলাকার, এইগুলি কিন্তু গলগি অ্যাপারেটাস থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে ট্রান্সপোর্টের সাহায্য হয় বলে এরকম তার আকৃতিটা হয়েছে। এবার আমরা কাজগুলি আরেকবার দেখে নিই। ক্ষরণে অংশ নেয়। একটু আগে আমি বললাম যে কোষীয় যে সমস্ত বস্তুগুলো তৈরি হচ্ছে তাকে মডিফাই করা, প্যাকেজিং করা এবং ট্রান্সপোর্ট করা, এই 3 রকম কাজ গলগি বডি করে। ফলে প্রয়োজনীয় যে কোষীয় বস্তু তাকে কোষ থেকে ক্ষরিত করতে এর সাহায্য করে। প্রোটিন অণু যা রাইবোজোমের উৎপন্ন হয় তার সঙ্গে কখনো কখনো শর্করা যুক্ত করে গ্লাইকোলিপিড তৈরি করে বা অনেক সময় গ্লাইকোপ্রোটিন তৈরি করে, কখনো কখনো প্রোটিনের সঙ্গে লিপিড তৈরি করে লাইপোপ্রোটিনও কিন্তু তৈরি করে। এই কাজগুলো সবই গলগি বডি করে এবং প্রয়োজন মাফিক সেখানে সে পরিবহন করে। জালিকাকার আকার থাকার জন্য সাইটোপ্লাজমের যান্ত্রিক দৃঢ়তা সে বজায় রাখে। কোষ যখন শুক্রাণুর ক্ষেত্রে অ্যাক্রোজোম তৈরি করে তখন এই অ্যাক্রোজোমের মস্তকে গলগি বডি কিছু উৎসেচকের সরবরাহ করে, কারণ শুক্রাণু যখন ডিম্বাণুর সঙ্গে মিলিত হয় তখন শুক্রাণুর যে মস্তক তা ডিম্বাণুর গাত্রে গিয়ে বিদীর্ণ হয় এবং তার ভেতরে যে সমস্ত উৎসেচকগুলো থাকে তার ডিম্বাণুর যে লেয়ার তাকে ভেদ করতে সাহায্য করে। পরবর্তী ক্ষেত্রে শুক্রাণুর ভেতরে থাকা নিউক্লিয় বস্তুটি ডিম্বাণুর নিউক্লিয় বস্তুর সঙ্গে যুক্ত হয়। সুতরাং শুক্রাণুর যে মস্তকের অ্যাক্রোজোম সেখানেও কিন্তু গলগি অ্যাপারেটাসের ভূমিকা রয়েছে। আমরা এবার পরবর্তী স্লাইডে চলে যাব। পরবর্তী কোষ অঙ্গাণুটি হলো লাইসোজোম। লাইসো কথাটার মানে হচ্ছে ভেঙে দেওয়া বা বিদীর্ণ করে দেওয়া। এই লাইসোজোম কোষের মধ্যে ছোট্ট ছোট্ট একক পর্দা বিশিষ্ট থলির মতো আকার, যার ভেতরে অসংখ্য রকমের উৎসেচক উপস্থিত থাকে। এই লাইসোজোমকে কোষের সুইসাইডাল বা আত্মঘাতী থলি বলা হয়। এই আত্মঘাতী থলি বা লাইসোজোম এর কাজ হলো যখন বাইরে থেকে কোনো জীবাণু কোষের মধ্যে প্রবেশ করে যায় তা কোষের জন্য ক্ষতিকারক হতে পারে, তাই একে ধ্বংস করবার জন্য লাইসোজোম তাকে ভেতরে প্রবেশ করায়। তার ভেতরে প্রবেশ করিয়ে শক্তিশালী
উৎসেচকের সাহায্যে জীবাণুর কোষ পর্দাকে বিশ্লিষ্ট করে দেয় এবং তাকে নষ্ট করে। কখনো কখনো কোষীয় অঙ্গাণুগুলো নষ্ট হয়ে গেলে সেগুলোকেও কিন্তু ধ্বংস করতে সাহায্য করে লাইসোজোম। আত্মঘাতী কথাটার মানে কি? যখন কোনো কোষ জীবাণুর দ্বারা আক্রান্ত হয় কিন্তু সেই জীবাণুকে কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, পুরো কোষটি জীবাণুর দ্বারা ভর্তি হয়ে গেছে, তখন সেই কোষটিকে কিন্তু মেরে ফেলার প্রয়োজন হয়। এই সময় কোষটি নিজের ভেতরে থাকা লাইসোজোমের যে 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 সংখ্যক লাইসোজোম থাকে তাদের পর্দাগুলিকে বিনষ্ট করে সমগ্র উৎসেচকটাই সাইটোপ্লাজমে মুক্ত হয়ে যায় এবং উৎসেচকের সাহায্যে সমস্ত আঘাতপ্রাপ্ত কোষ বা জীবাণু আক্রান্ত কোষ সেটি পুরোপুরি বিনষ্ট হয়ে যায়। অর্থাৎ যে কোষের ভেতরে লাইসোজোম ছিল সেই কোষটিকেই বিনষ্ট করলো লাইসোজোম। সেই জন্য একে আত্মঘাতী থলি বলা হয় বা সুইসাইডাল ব্যাগও বলা হয়। পরবর্তী কোষ অঙ্গাণু ভ্যাকুওল বা কোষ গহ্বর। এই ভ্যাকুওল বা কোষ গহ্বর প্রাণী কোষে কখনো কখনো খুব ক্ষুদ্র আকারের উপস্থিত থাকে, কিন্তু বৃহৎ এবং কর্মক্ষম আকারে থাকে উদ্ভিদ কোষে। উদ্ভিদ কোষের এই যে বিরাট অংশ জুড়ে ভ্যাকুওল রয়েছে। এই ভ্যাকুওলগুলো কিভাবে তৈরি হয়? না, যখন গলগি বডির ভেসিকেলগুলো তাদের ভেতরে থাকা প্রয়োজনীয় কোষীয় উপাদান কোষের বাইরে বের করে দেয়, তখন ওই ভ্যাকুওলগুলো শূন্য হয়ে যায় এবং একাধিক যে ছোট্ট ছোট্ট ভেসিকেল বা একাধিক ছোট্ট ছোট্ট যে ভ্যাকুওল আকৃতির চেহারা তারা পরস্পরের সঙ্গে সংযুক্ত হয়ে বৃহৎ আকার কোষ গহ্বর তৈরি করছে। এই কোষ গহ্বরগুলি খাদ্য সঞ্চয় করতে সাহায্য করে এবং জলও অনেকটাই এরা জমিয়ে রাখে এবং একটা জলীয় চাপ সৃষ্টি করে। ভ্যাকুওলের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো উদ্ভিদের ক্ষেত্রে নীল রং বা গোলাপি রং। আমরা পূর্ববর্তী যে আলোচনা করেছিলাম সেখানে বলা হয়েছিল ক্রোমোপ্লাস্ট ফুল ও ফলের বর্ণ নির্ধারণ করে। সেখানে হলুদ, কমলা এই ধরনের রঙগুলো প্লাস্টিড তৈরি করেছিল, কিন্তু নীল, বেগুনি, গোলাপি এই ধরনের রঙগুলো ক্রোমোপ্লাস্টিড কিন্তু তৈরি করেনি। সেগুলো তৈরিতে সাহায্য করে এই ভ্যাকুওল। পরাগ সংযোগের জন্য দরকার হলো খুব রঙিন ফুল। এই রঙিন ফুল তৈরির উপাদান রঞ্জক। সুতরাং ভ্যাকুওল এক্ষেত্রে রঞ্জক উৎপাদন করে পরাগ সংযোগেও কিন্তু সাহায্য করে। এই অ্যান্থোসায়ানিন রঞ্জক বিশেষ করে নীল রং এবং গোলাপি রং তৈরি করে। এর পরবর্তী স্লাইডে আমরা দেখে নেব কোষের প্রোটিন ফ্যাক্টরি বা প্রোটিন সংশ্লেষকারী অঙ্গাণু রাইবোজোম কি, তার গঠন কেমন এবং তার কাজ কি। প্রথমে যে ছবিটা দেওয়া হয়েছে এখানে দেখে নিতে পারছি আমরা যে রাইবোজোম দুটি একক নিয়ে তৈরি এবং এর কিন্তু কোনো পর্দা নেই। এখানে ভালো করে লক্ষ্য করে দেখবেন সবাই যে পর্দাবিহীন যখন কোষ অঙ্গাণুর উদাহরণ চাওয়া হয় তখন রাইবোজোমের কথাটা প্রথমেই মাথায় আসে। রাইবোজোম দুটি সাব ইউনিটে বিভক্ত, লার্জ সাব ইউনিট এবং স্মল সাব ইউনিট, অর্থাৎ বৃহৎ একক এবং ক্ষুদ্র একক। আমরা জানব যে প্রোক্যারিওটিক কোষ ও ইউক্যারিওটিক কোষ, এই কোষ দুটির এরকম নাম কেন? না, প্রো মানে হচ্ছে আদি কোষ, সেটা আমরা পরবর্তী স্লাইডের মাধ্যমে জানতে পারবো। তো সেই কোষে রাইবোজোম ছোট আকারের হয় এবং যেটি আধুনিক কোষ ইউক্যারিওটিক কোষ সেইটি রাইবোজোম বৃহৎ আকারের হয়। রাইবোজোমের দুটি এককে তার মাপ হচ্ছে একটি 50s এবং একটি 30s। এটা প্রোক্যারিওটিক বা আদি কোষের ক্ষেত্রে, ব্যাকটেরিয়াদের মধ্যে যে কোষ দেখা যায় সেই কোষের ক্ষেত্রে। এখানে 50s এবং 30s
এস কথাটা কেন বলা হলো? কারণ ভেদবর্গের যে একক বা ভেদবর্গের যে ইউনিট সেটি হলো এস, এটা দিয়ে তাকে ডিনোট করা হয়েছে। ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে রাইবোজোম একটু বৃহৎ আকারের হয়, তাই এদের একক দুটিরও কিন্তু আকার বড় বড়, 60s ও 40s। এখন প্রশ্ন আসতে পারে যে 60s এবং 40s একত্রে তো 100s হওয়ার কথা ছিল, তাহলে কেন 80s? যখন তারা আলাদা আলাদা থাকে তখন তাদের তলটাও কিন্তু আলাদা আলাদা ভাবে মাপ করা হয়। যখন তারা একত্র হয়ে যায় তখন সংযুক্ত যে তলটা সেটা কিন্তু পরিমাপের বাইরে থাকে, তাই এই জায়গাতে যখন সংযুক্ত হয় তখন এই যোগের একটু হেরফের হয়। রাইবোজোম নিউক্লিয়াস থেকে, নিউক্লিয়াসের যে নিউক্লিওলাস সেখান থেকে উৎপত্তি লাভ করে নিউক্লিওলাসের ছিদ্র দিয়ে সাইটোপ্লাজমে এসে প্রবেশ করে এবং সাইটোপ্লাজমের এন্ডোপ্লাজমিক রেটিকুলামের, যেটি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তার সঙ্গে যুক্ত হয় এবং যুক্ত হয়ে সেখানে প্রোটিন সংশ্লেষ করতে শুরু করে। এখানে দেখা যাচ্ছে এমআরএনএ বলে একটি অংশ, যা দুটি সাব ইউনিটের মধ্যে দিয়ে প্রবেশ করে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে রয়েছে। এটি আসলে মেসেঞ্জার আরএনএ। এই মেসেঞ্জার আরএনএ তৈরি হয় মাইটোকন্ড্রিয়ার মধ্যে। তা যখন সাইটোপ্লাজমে আসে তখন স্মল ইউনিট এবং লার্জ সাব ইউনিটের মধ্যে এটি যুক্ত হয় এবং কোষের মধ্যে থাকা অ্যামাইনো অ্যাসিডগুলোকে পরস্পর যুক্ত করে করে এ প্রোটিন তৈরি করে। প্রোটিন তৈরি করবার পর যে প্রোটিনগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে সাইটোপ্লাজমে আসছে তা পরবর্তী ক্ষেত্রে গলগি বডিতে যায় এবং গলগি বডি থেকে তা প্যাকেজিং হয়ে যেখানে তার ব্যবহার সেই অংশে ট্রান্সপোর্ট হয়। রাইবোজোমের প্রোটিন সংশ্লেষ করা ছাড়াও আরেকটি কাজ হলো ফ্যাট বিপাকে সাহায্য করে। পরবর্তী আমরা দেখে নেব এই স্লাইডের মাধ্যমে আমরা দেখে নেব রাইবোজোম ও লাইসোজোম দুটি কোষাঙ্গাণু, তাদের মধ্যে প্রধান পার্থক্যগুলি কি কি। আমরা রাইবোজোম দুটি কোষেই কিন্তু দেখতে পাবো, উদ্ভিদ কোষেও থাকে এবং প্রাণী কোষেও থাকে, কিন্তু লাইসোজোম প্রধানত প্রাণী কোষেই থাকে। রাইবোজোম পর্দাবিহীন কোষাঙ্গাণু, লাইসোজোম একক পর্দা দ্বারা বেষ্টিত। রাইবোজোম তার অবস্থান হলো সাইটোপ্লাজমে, বিশেষ করে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ওপরে। লাইসোজোম সাইটোপ্লাজমের মধ্যে বিক্ষিপ্ত অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে থাকে। রাইবোজোমের কাজ হলো মূলত প্রোটিন সংশ্লেষ করা এবং কোষের প্রোটিনের চাহিদা মেটানো। লাইসোজোম অন্তঃকোষীয় পরিপাক এবং কোষের মধ্যে ক্ষতিকারক যে বস্তু বা জীবাণু প্রবেশ করে যায় তাকে সম্পূর্ণ বিনষ্ট করে। পরবর্তী স্লাইডে আমরা দেখব সেন্ট্রোজোম। এই সেন্ট্রোজোম একমাত্র প্রাণী কোষেই থাকে। প্রাণী কোষে পর্দাবিহীন দ্বিতীয় কোষাঙ্গাণু সেটি হলো সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম দুটি সেন্ট্রিওল নিয়ে গঠিত। সেন্ট্রিওল দুটি পরস্পরের সঙ্গে সমকোণে অবস্থান করে। কেন সমকোণে অবস্থান করে? তার কারণ এর কাজের মধ্যেই লুকিয়ে আছে। সেন্ট্রোজোম যখন কোষ বিভাজনে অংশগ্রহণ করে তখন কোষের চতুর্দিকে বেমতন্তু গঠনের প্রয়োজন হয়। যদি এটি পাশাপাশি থাকতো তাহলে বেমতন্তুগুলো একই দিকে সজ্জিত হতো। যেহেতু এই মুখটা একে অপরের পারপেন্ডিকুলার হিসেবে আছে বা সমকোণে আছে, তাই চতুর্দিক দিয়ে বেমতন্তু গঠনে এদের সাহায্য হয়। দুটি সেন্ট্রিওল প্রত্যেকটিতে 9টা করে মাইক্রোটিবিউলস বা অনুনালিকা থাকে। এই অনুনালিকাগুলি মাইক্রোটিবিউলস বা
এই টিবিউলিন দ্বারা নির্মিত যে মাইক্রোটিবিউল তারা একত্রে যে সেন্ট্রিওল তৈরি করছে, এই সেন্ট্রিওলের যে দুটি সেন্ট্রিওলের যে গঠন তাকে একত্রে বলা হয় ডিপ্লোজোম। ডিপ্লো মানে হচ্ছে দ্বি বা দুই। সেন্ট্রিওল যেখানে থাকে তার চারপাশে সাইটোপ্লাজমটি ঘন হয়, তার কারণ সেই অংশে প্রচুর কোষীয় বস্তু উপস্থিত থাকে, বিভিন্ন রকমের অ্যামাইনো অ্যাসিড, বিভিন্ন রকমের ফসফোলিপিড, লাইপোপ্রোটিন এবং কার্বোহাইড্রেটের অনেক রকম অণু এর আশেপাশে অবস্থান করে। সেই জন্য সেন্ট্রোজোম তার যে দুটি উপাদান সেন্ট্রিওল তার আশেপাশের যে সাইটোপ্লাজম তাকে কিন্তু বলা হয় কাইনোপ্লাজম। আরেকটি অংশ সম্পর্কে আমরা এখানে জানবো, পেরিসেন্ট্রিওলার বস্তু। সেন্ট্রিওল দুটিকে ঘিরে সূক্ষ্ম সূক্ষ্ম প্রোটিন তন্তু থাকে। সেই প্রোটিন তন্তুগুলো এই সেন্ট্রিওলগুলিকে জায়গা মতন ধরে রাখতে সাহায্য করে, তাই এদের নাম হচ্ছে পেরিসেন্ট্রিওলার বস্তু। সেন্ট্রিওলের কাজ একটু আগে আমি বলেছি, যখন কোষ বিভাজন হয় তখন ক্রোমোজোমগুলোকে কোষের দু প্রান্তে নিয়ে যাওয়ার জন্য অ্যাস্ট্রাল রশ্মির দরকার পড়ে। এই অ্যাস্ট্রাল রশ্মি ক্রোমোজোম হচ্ছে নিউক্লিয় জালিকা থেকে উৎপন্ন যে ক্রোমাটিন মেটেরিয়াল, সেগুলো কোষ বিভাজনের সময় ঘন হয় এবং পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে ক্রোমোজোম গঠন করে। কোষ বিভাজনের সময় আবার দুটি অপত্য কোষের মধ্যে এই ক্রোমোজোমগুলি চলে যায়। এই চলে যায় যে কার সাহায্যে যায়? এই অ্যাস্ট্রাল রে বা অ্যাস্ট্রাল রশ্মির সাহায্যে দুটি প্রান্তে যায়। এই ছবির মাধ্যমে এই হচ্ছে সেন্ট্রোজোম। যখন কোষ বিভাজন হচ্ছে দু প্রান্তে দুটি সেন্ট্রোজোম চলে গেছে এবং অ্যাস্ট্রাল রেগুলো এই ক্রোমোজোমগুলিকে দুটো প্রান্তের দিকে টানবার জন্য সুন্দরভাবে পুরো কোষে বিস্তৃত হয়ে গেছে। সেন্ট্রোজোমের আরেকটি কাজ হলো শুক্রাণুর পুচ্ছ গঠন করে। শুক্রাণুর পুচ্ছ অর্থাৎ শুক্রাণুকে চলনে সাহায্য করার জন্য একটি ল্যাজের মতো অংশ থাকে। সেই ল্যাজের মতো অংশে প্রচুর মাইক্রোটিবিউলস থাকে, যা সেন্ট্রোজোম থেকেই তৈরি হয়। এবারে আমরা আসব সাইটোস্কেলিটন বা সাইটোপ্লাজমীয় কঙ্কালের জন্য দায়ী যে একটি কোষীয় বস্তু তার ব্যাপারে। মাইক্রোটিবিউলস, মাইক্রো মানে হচ্ছে অতি সূক্ষ্ম সূক্ষ্ম বস্তু এবং টিবিউলস হচ্ছে সরু নলের মতন, অর্থাৎ সূক্ষ্ম সূক্ষ্ম সরু নলের মতন যে অংশ সাইটোপ্লাজমের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে তাকে আমরা বলছি মাইক্রোটিবিউলস। এই মাইক্রোটিবিউলসগুলোর কাজ কি? মাইক্রোটিবিউলস কোষ অঙ্গাণুগুলিকে তাদের জায়গা থেকে অন্য জায়গায় সরে যেতে দেয় না, অর্থাৎ কোষের যেখানে যা মাঝখানে নিউক্লিয়াস, চারিপাশে যে কোষ অঙ্গাণু থাকে সেই কোষ অঙ্গাণুগুলি নির্দিষ্ট জায়গায় যাতে থাকতে পারে, তাই একটা জালিকাকার আকৃতি সৃষ্টি করে যেখান থেকে কোষীয় বস্তুগুলো কখনোই তাদের স্থান পরিবর্তন করে না। মাইক্রোটিবিউলসের এটি হচ্ছে মুখ্য কাজ। আমরা কোষীয় অঙ্গাণু সম্পর্কে এতক্ষণ জানলাম। এইবার আমরা জানব কোষ কত রকমের হয়। এই স্লাইডের মাধ্যমে দেখানো হয়েছে কোষ দু রকমের, প্রোক্যারিওটিক কোষ অর্থাৎ আদি কোষ, এবং ডান দিকে রয়েছে ইউক্যারিওটিক কোষ অর্থাৎ উন্নততর কোষ, উন্নত কোষ। প্রোক্যারিওটিক কোষ এর মধ্যে কিন্তু সুগঠিত নিউক্লিয়াস থাকে না, শুধুমাত্র নিউক্লিয়ার যে মেটেরিয়ালটা এরকমভাবে নগ্ন অবস্থায় থাকে, তাই একে বলা হয়
নিউক্লিয়েড, অর্থাৎ নিউক্লিয়াসের যে গঠন হয়, নিউক্লিয় পর্দা থাকবে, তার ভেতরে বিভিন্ন রকমের অংশ থাকবে, সেটা কিন্তু এখানে অনুপস্থিত। এছাড়া প্রোক্যারিওটিক কোষের মধ্যে গোলাকার নিউক্লিয়েড ডিএনএ কিন্তু থাকে। এই গোলাকার যে ডিএনএ, একে প্লাজমিডও বলা হয়। এর প্রান্তগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে গোলাকার আকার ধারণ করেছে। প্রোক্যারিওটিক কোষের কিছু গঠন এখানে ভালো করে দেখানো হয়েছে। ক্যাপসুল, যা পেপটিডোগ্লাইক্যান নামক বস্তু দ্বারা গঠিত। তারপরে আছে কোষ প্রাচীর, তারপরে হচ্ছে কোষ পর্দা বা প্লাজমা পর্দা। এছাড়া রাইবোজোম আছে, পর্দাবিহীন কোষ অঙ্গাণু। এখানে কিন্তু কোনো পর্দা বেষ্টিত কোষ অঙ্গাণু থাকে না। এখানে ইউক্যারিওটিক কোষ পাশাপাশি দেখে নেওয়া যেতে পারে। এখানে সুগঠিত নিউক্লিয়াসটি রয়েছে, এছাড়া পর্দা বেষ্টিত কোষ অঙ্গাণু রয়েছে। এটা মাইটোকন্ড্রিয়া, এটা গলগি বডি, এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এখানে রাইবোজোম আছে এবং সাইটোস্কেলিটনও কিন্তু এখানে আছে, যা উন্নত কোষের পরিচয়। এখানে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক কোষের পার্থক্য আলোচনা করা হয়েছে, খুব পরিষ্কারভাবে আছে। প্রত্যেকটা পয়েন্টই কিন্তু খুব প্রয়োজনীয়। পরীক্ষায় এই পয়েন্টগুলি কিন্তু আসে এবং লিখতেও হয়। প্রথমে নিউক্লিয়াসের কি পার্থক্য। প্রোক্যারিওটিক কোষে একটু আগে আমি দেখালাম যে ওখানে নিউক্লিয় পর্দা থাকে না, একটা নগ্ন নিউক্লিয়াস থাকে, যার নাম হলো নিউক্লিয়েড। ইউক্যারিওটিক কোষে প্রকৃত নিউক্লিয়াস থাকে, যা পর্দা বেষ্টিত এবং বিভিন্ন অংশে তার বিভাগ। নিউক্লিয় বস্তু প্রোটিনবিহীন নগ্ন ডিএনএ, এখানে হিস্টোন প্রোটিন কিন্তু থাকে না, তাই এরা কখনোই ক্রোমোজোম তৈরি করতে পারে না। ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে একাধিক প্রোটিন, সেখানে হিস্টোন প্রোটিনও থাকে, যা কোষ বিভাজনের সময় ডিএনএ থেকে ক্রোমোজোমে রূপান্তরিত হতে সাহায্য করে। প্রোক্যারিওটিক কোষে ডিএনএর পরিমাণ তুলনামূলক কম। ইউক্যারিওটিক কোষ যেহেতু উন্নত কোষ, এর কাজের পরিধিও অনেক বেশি, তাই ডিএনএর পরিমাণ এখানে বেশি থাকে। নিউক্লিওজোম, একটু আগেই বলা হলো যে এখানে যেহেতু কোনো প্রোটিন থাকে না, তাই নিউক্লিওজোম গঠনটা এখানে হয় না। আর ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে হিস্টোন প্রোটিন যুক্ত হয়ে হিস্টোন প্রোটিন তার সঙ্গে নিউক্লিয় মেটেরিয়াল, নিউক্লিওজোম গঠন তৈরি করে। কোষীয় অঙ্গাণুগুলি প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে পর্দাবৃত নয়। প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে পর্দাবৃত নয়, ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে কিন্তু কোষীয় অঙ্গাণুগুলো বেশিরভাগই পর্দাবৃত। কোষ প্রাচীর পেপটিডোগ্লাইক্যান দ্বারা নির্মিত হয়। এটি প্রোক্যারিওটিক কোষের কোষ প্রাচীরের গঠন। ইউক্যারিওটিক কোষের কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা নির্মিত হয়। আমরা উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ প্রথমে যে আলোচনা শুরু করেছিলাম, কোষীয় অঙ্গাণুগুলির সম্পূর্ণ বিবরণের পর একদম আলোচনা শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি। আমরা এখানে দেখে নেব উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের প্রধান প্রধান পার্থক্যগুলি কি কি। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। প্লাস্টিড উদ্ভিদ কোষে থাকে, 3 রকমের যে প্লাস্টিডের কথা বলা হলো তা কিন্তু প্রাণী কোষে অনুপস্থিত। সেন্ট্রোজোম উদ্ভিদ কোষে থাকে না, প্রাণী কোষে থাকে। সেন্ট্রোজোমের কাজ হলো কোষ বিভাজনে সাহায্য করা। এখন উদ্ভিদ কোষে যদি সেন্ট্রোজোম না থাকে, তাহলে এর কোষ বিভাজন কিভাবে হয়, এই একটা প্রশ্ন আসতে পারে। তো এর উত্তরে বলা যেতে পারে যে উদ্ভিদ কোষের যখন কোষ বিভাজন হয়, তখন কোষের মাঝ বরাবর কোষ পাত গঠিত হয়, ফলে সেটাই কোষ বিভাজনে সাহায্য করে। প্রাণী কোষে কোষ পাত গঠিত হয় না, সেন্ট্রোজোম সেখানে অ্যাস্ট্রাল রে বা বেম তন্তু উৎপন্ন করে দুটি কোষকে মাঝখান থেকে আলাদা করে দেয়। কোষ গহ্বর উদ্ভিদ কোষে একটি বড় জায়গা দখল করে থাকে।
এই কোষ গহ্বরে প্রচুর খাদ্যবস্তু এবং জল সঞ্চয় করে। প্রাণী কোষে কোষ গহ্বর থাকে না বললেই চলে, থাকলেও তা অত্যন্ত আকারে ছোট এবং সংখ্যায় কম। দুটি কোষের মধ্যে সংযোগ সাধন হয় উদ্ভিদ কোষের ক্ষেত্রে প্লাজমোডেসমাটার মাধ্যমে, অর্থাৎ উদ্ভিদ কোষের কোষান্তর সংযোগ স্থাপিত হয় প্লাজমোডেসমাটার মাধ্যমে। প্রাণী কোষে এই কোষান্তর সংযোগ সাধিত হয় ডেসমোজোমের মাধ্যমে। এখানে ভালো করে আরেকবার ছবিটা আমি দেখে নিতে বলবো সবাইকে। এই যে কোষ প্রাচীর উদ্ভিদ কোষে আছে, প্রাণী কোষে কিন্তু নেই। উদ্ভিদ কোষে বড় ভ্যাকুওল আছে, প্রাণী কোষে কিন্তু ভ্যাকুওল দেখাই যাচ্ছে না। প্রাণী কোষে আবার এখানে সেন্ট্রোজোম আছে, এখানে কিন্তু সেন্ট্রোজোম নেই। এবং এই যে প্লাজমোডেসমাটা, এখানে কিন্তু প্লাজমোডেসমাটা অনুপস্থিত। আজকে আমরা কোষের বিভিন্ন অঙ্গাণুর গঠন, তার কাজ সম্পর্কে জানলাম। এর সঙ্গে আদি কোষ বা প্রোক্যারিওটিক কোষ এবং উন্নত কোষ বা ইউক্যারিওটিক কোষের গঠন, তাদের কাজ এবং তাদের প্রধান পার্থক্যগুলি সম্পর্কেও জানলাম। এবং সর্বশেষ উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের গঠন এবং তাদের প্রয়োজনীয় যে পার্থক্যগুলো আমাদের পরীক্ষায় আসলে লিখতে হবে, সেগুলো কিন্তু আলোচনা করে দিলাম। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের পার্থক্য দিয়েই আজকে আমার আলোচনা এখানে শেষ হলো। নমস্কার।